আসসালামু আলাইকুম। আলোচনার তো শেষ নেই। বিগত স্বৈরার শাসক এমন এমন পটভূমির জন্ম দিয়ে গেছেন, অবস্থান তৈরি করে দিয়ে গেছেন যে তাদের অপকর্মের দীর্ঘ থেকে দীর্ঘ বছরের পর বছর ধরে বললেও তাদের অপকর্মের খিস্তি সম্পন্ন করা সম্ভব নয়। নিজেকে স্বৈরা শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে, নিজেকে দানবীয় দৈত্য আকারে শক্তপোক্তভাবে জাতির উপরে ভয়ঙ্কর কালো ছায়া হিসাবে প্রতিষ্ঠিত করতে হেন কোনো জঘন্য কাজ করেননি, যার থেকে প্রশাসন, আইন শৃঙ্খলা, কোনো বাহিনী, সশস্ত্র গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী কেউ বাদ করেছে। তেমনি শুধু একটি মাত্র অংশ পুলিশ বাহিনী, পুরো পুলিশ বাহিনীকে একটি জাতির বিবেকের উপরে খেপানো কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয়েছিল। পুরো একটি জাতির বিবেককে, অন্তরাত্মাকে ভীতি প্রদর্শন করে স্তমিত করে রাখতে একটি সশস্ত্র গোষ্ঠী আলাদাভাবে তৈরি করে বাহিনীর ভিতর থেকে বেছে বেছে খুনি সন্ত্রাসীদেরকে বেছে বেছে পুরা রাষ্ট্রের যন্ত্রের উপরে এমনভাবে দানবীয় যান্ত্রিক দৈত্য আকারে খেপিয়ে লেলিয়ে দেওয়া হয়েছিল, যেন জাতির বিবেককে, জাতির অস্তিত্বকে ক্ষত বিক্ষত করে, বিভ্রান্তি করে, আহত করে, তাদেরকে ব্যথিত করে একেবারে স্থিমিত করে রাখা যায়, যাতে করে স্বৈরশাসক নিজে রাষ্ট্রকে একটি যান্ত্রিক মেশিনের মতো অনায়াসে পরিচালনা করে যেতে পারেন। একটু চিন্তা করুন, যে কাজের জন্য চাকরিতে যোগদান, সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হলো, সেই কাজের জন্য কি আবার বাড়তি টাকা দিতে হবে? আমি পুলিশ বাহিনীর কথা বলছি। পুলিশদের গ্রেড আছে, বেতন স্কেল আছে, সমস্ত কিছু থাকার পরেও তারা নাইট ডিউটি করলে বাড়তি টাকা পেত। তো পুলিশের কাজটা কি? নাইট ডিউটি করবে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেখানে যে উপস্থিতি প্রয়োজন, ভূমিকা প্রয়োজন, সেইগুলোই তো পুলিশিং ডিউটি। সেইগুলোর জন্য তাদেরকে বাড়তি অর্থ যোগান দিতে হতো। রাস্তায় ট্রাফিক পুলিশকে এমনভাবে লালায়িত করে তোলা হলো, 100 টাকা মামলা হলে 70 টাকা টিআই বা ট্রাফিক পাবে, 30 টাকা সরকারি কোষাগারে জমা হবে। অর্থের লোভে এতটা হিংস্র রূপ তারা ধারণ করলো, গাড়ি পেলেই মামলা, কি আছে কি নেই, এবং মামলা দেওয়ার তো অজুহাতের কোনো শেষ নেই। এমনও হয়তো সমস্ত কিছু থাকার পরেও তাদের সাথে যে বাকবিতণ্ডা হয়েছে সেজন্য কেসে ফেলা হয়েছে, আর্থিক দণ্ডিত করা হয়েছে। শুধু একটাই কারণ, যত কেস তত টাকা। ঠিক থানাতেও একই অবস্থা। বড় বড় ব্যবসায়ী দেখে, অর্থশালী দেখে, সুনামধন্য ব্যক্তিদেরকে দেখে তাদেরকে অপহরণ করে নিরীহ ব্যবসায়ী, কোম্পানির লোক টাকা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, পুলিশরা ডাকাতি করছে, হর হামেশা গাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। দেশে একটি এতটা বিশৃঙ্খল আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সংগঠিত করেছিল তৎকালীন সরকার, যেন মগের মূল্য হয়ে গিয়েছিল। কোনো রাষ্ট্রের কোনো সিস্টেমেটিক কালচারই ছিল না। এখন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে, চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে সেটাকে সংস্করণ করে একটি জাতীয় মানবিক সংগঠনে পরিণত করা হচ্ছে। তো তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিলেই যে বাহিনীটাকে যে জায়গায় সরকার তুলে রেখে গেছে, তাদেরকে লোভাতর জায়গায় লোভনীয় বস্তুগুলো তাদের সামনে রেখে গেছে, সেই সব জায়গাগুলোকে বন্ধ করতে হবে। আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা 1 ইউনিট রেশন পায়। সেই সাথে একই ঘরোয়া, একই স্কেলের চাকরি থেকে করেও পুলিশ ডবল ইউনিট রেশন পায়।
ডবল ইউনিট রেশন কেন? তাদেরকে দিয়ে যা ইচ্ছে তাই করানো হবে, বিনিময়ে যা খুশি সেটা তাদেরকে দিয়ে গেছে, দেওয়ার ব্যবস্থা করে রেখে গেছে সরকার। ডবল ইউনিট রেশন, ঈদের সময় তাদেরকে পোলাও চাউল চিনি বাড়তি প্রচুর তেল ডবল ডবল করে তাদের পরিবারদের জন্য বরাদ্দ করে গেছে। এই সিস্টেমেটিক্যালি তাদের যে মানসিকভাবে হিংস্র করে তোলা হয়েছে, তাদেরকে সরকারের অনুগত থাকবার জন্য যে আনসিন মানি ঢালাওভাবে তাদের ভিতরে বিতরণের সিস্টেমেটিক পদ্ধতি চালু করে গেছে, এই সব জায়গাগুলো চিরদিনের জন্য এইসব ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে। নাহলে তাদের ভিতরে এক ধরনের সাইকোলজিক্যালি মানে উন্মাদনা, সুযোগ সুবিধা যে থেকেই যাবে, এবং তাদের ধারণা থাকবে যে সরকার যেহেতু আমাদের এইগুলো বাড়তিভাবে দিয়েই যাচ্ছে, তাহলে সরকারের হয়ে জনগণের উপরে নিপীড়ন চালানো, অত্যাচার চালানো, তাদের খুন খারাপি করা, এটা আমাদের নৈতিক দায়িত্বের ভিতরেই পড়ে। জেনেভা কনভেনশনে যখন ছিল না, তার আগে যে কোনো যুদ্ধেই নারীদেরকে নিপীড়িত করা হতো, অত্যাচার করা হতো, ধর্ষণ করা হতো, তাদের উপরে শারীরিক বিভিন্ন অত্যাচারিত করা হতো, শিশু হত্যা হতো, বৃদ্ধদেরকে হত্যা করতো। কিন্তু জেনেভা কনভেনশনে বসে একটি আইন করা হয়েছিল, যুদ্ধ পরিস্থিতিতে নারীদেরকে অসম্মান করা যাবে না, শিশু হত্যা করা যাবে না, বৃদ্ধদের হত্যা করা যাবে না, যারা মাঠে শ্রমিক কাজ করছে তাদেরকে হত্যা করা যাবে না। কিন্তু জেনেভা কনভেনশনের সেই মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে বারবার পৃথিবীতে। গাজাতে অহরহ হচ্ছে, ইরানে স্কুলে হামলা করে ছোট শিশুদেরকে মেরে সেখানে আমেরিকা সেই মানবাধিকার বা জেনেভা কনভেনশনাল ল সম্পূর্ণভাবে ব্রেক করে গেছেন। কিন্তু সেটা তো যুদ্ধ অবস্থায়। বাংলাদেশে কি হয়েছে? একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি সরকারের দ্বারা পরিচালিত হয়ে এহেন কোনো অপকর্ম কি বাদ রেখেছে যে জেনেভা কনভেনশনের আওতায় রাষ্ট্র চলছিল? যেভাবে নারীদেরকে ধর্ষণ করতে উৎসাহিত করা হয়েছে সশস্ত্র বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যদের দিয়ে, এবং বেশিরভাগই সবই পুলিশের থেকে আসা লোক। পুলিশকে এমনভাবে সরকার নিজের করায়ত্ত করে ফেলেছিল যে পুলিশ কখনো ধারণাই আনতে পারেনি যে তারা পুলিশে চাকরি করছে। তারা সরাসরি আওয়ামী লীগের এজেন্ট হয়ে তাদের একটি অঙ্গ সংগঠনের মতো ব্যবহৃত হয়েছে। তাদের ভিতরে যে কোনো ডিউটি আসলে, যে কোনো নির্বাচনের সময় আসলে, যে বিপুল বস্তা বস্তা কোটি কোটি টাকা আনসিন মানি আসছে এসপিদের হাত ধরে, একেবারে সর্বনিম্ন লাইনে বসে থাকা লোকটিও তার হাত পর্যন্ত পৌঁছে গেছে। তেমনি প্রশাসন, এখন জেলা প্রশাসকদের বেছে নেওয়া হচ্ছে যে রাতের ভোট, দিনের ভোট যারা রাতে করেছে সেই সব জেলা প্রশাসকদের তাদের চাকরি থেকে অব্যাহতি দিলেই তো হবে না। তাদের হাতে যে কোটি কোটি টাকা আসছে নির্বাচনী সম্পৃক্ত লোকজনের মাঝে বিতরণের জন্য, যেসব শিক্ষকরা জড়িত ছিল, যারা শুধুমাত্র ডিউটির নামে টাকা নিয়ে গেছে সেটাই নয়, তারা যে কতটা আনুগত্যতা প্রকাশ করে গেছে সেই সরকারি সময়, যারা মোবাইল ফোন গিফট পেয়েছিল এবং যাদের মুখে সবসময় সদাশয় সরকারের প্রশংসায় ভাসছিল, তারা কোথায়? তারা এদেশেই রয়ে গেছে, দিব্যি রয়ে গেছে, এবং হাল হকিকত মতো তারা সমাজে এখনও হৃষ্টপুষ্টভাবে মানসিকভাবে সেই আমলিক সমর্থপুষ্ট চিন্তা চেতনার বিকাশ ঘটিয়ে যাচ্ছে। তারা সেই মুড নিয়েই সাংগঠনিক কাজগুলো করে যাচ্ছে। এদেরকে অবদমিত করবার জন্য সেই সময়কার সর্বস্তরেরই লিস্ট হওয়া প্রয়োজন। তাদের আর্থিক লেনদেনের হিসাব বের করতে, তাদের আয়ের উৎসের সাথে মিলিয়ে কতটা পারিবারিকভাবে, কতটা সন্তানদেরকে কোন অবস্থানে নিয়ে পৌঁছেছে, এগুলো নিগুড়ভাবে একেবারে নিম্ন পর্যায়ে এসে মাটিতে পা রেখে তদন্তের ভিতরে না আনলে এই গোঁড়ামিটা সমাজে প্রতীত হয়ে থেকেই যাবে। এই গোঁড়ামির উৎপাটন না হলে স্বৈরশাসকের বীজ মাটিতে রয়ে যাবে এবং সময় মতো সেটি অঙ্কুরিত হবে। প্রথমত আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকের যে ভিডিওটা, বিশেষ করে পুলিশ বাহিনীর
বাহিনীকে অবদমিত করতে হলে তাদের রেশনিং সিস্টেমকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সমন্বয় জায়গাতে নিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে মানসিক, সাইকোলজিক্যালি যে ডিবেটটা তৈরি হয়েছিল এবং সেনাবাহিনীর সাথে তাদের যে আত্মিক ক্ষোভের বা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়ে আছে, এইগুলোকে সমন্বয় করে বাহিনীকে তার জায়গায় বসাইতে হবে। বাহিনীকে তার জায়গায় স্ট্যাম্পিং করে স্থায়ীভাবে বুঝাইতে হবে যে তুমি এই বাহিনীর সদস্য, এই বাহিনীর এইগুলোই আইন, বাকি যেটা করে গেছো সে এক উচ্ছৃঙ্খল সরকারের দ্বারা অব্যবহৃত হয়েছে এবং অবৈধ অর্থের উৎস ছিল এতদিনে বাহিনীতে, সেটা থামিয়ে দিতে হবে এখনই, তাদেরকে বুঝিয়ে বলে। রেশনিং সিস্টেম, ডিউটি শেষে, মাস শেষে তারা বেতনের থেকে কয়েক গুণ আনসিন মানির যে সুযোগ ছিল, সেই জায়গাগুলো আস্তে আস্তে কন্ট্রোলে আনতে হবে সরকারকে। না হলে তারা বুঝতে পারবে না যে তারা একটি চাকরি করে। তারা মনে করেছিল যে আমরা একটি দানবীয় বাহিনী, একটি শক্তিশালী সরকারের আন্ডারে একটি দৈত্যিক বাহিনী, আমরা যেটা করব সেটাই রাইট। এবং সরকারকে তারা এমনভাবে জিম্মি করে ফেলেছিল যে তাদেরকে বাইরে রেখে সরকার আর পরিচালিত হওয়ার মতো শক্তিশালী ছিল না। সরকার জনগণ থেকে এতটা বিচ্ছিন্ন হওয়ার পিছনে পুলিশের যে বড় ধরনের ভূমিকা ছিল, তার জন্য পুলিশ বাহিনীকেও জবাবদিহিতার ভিতরে আনতে হবে। সেই সময় শুধু পুলিশ প্রধানদেরকে ধরলে বা শাস্তির আওতায় আনলেই হবে না। পুলিশিং পুরা সংস্থাটি যে আইনকে ওভারটেক করে গেছে, তার জন্য পুলিশ বাহিনীকেও এর জন্য রেড এন্ট্রির ভিতরে আনতে হবে। পুলিশ বাহিনীকে জবাবদিহিতায় আনতে হবে। এর আগে পুলিশ গর্ব করে বলেছিল যে বিডিআরে তাদের বাহিনী কর্তৃক সশস্ত্র সংগঠন, খুনোখুনি বা বিদ্রোহ সংগঠিত হয়েছে, সেনাবাহিনীতে হয়েছে, আনসারে হয়েছে, কিন্তু পুলিশ বাহিনীতে এই ধরনের কোনো কুচক্রী মহল বা কুষড়যন্ত্র সংগঠিত হয়নি। না হওয়ার কারণটাই হলো তাদের অতি অর্থলোভী করে তোলা এবং অর্থপ্রাপ্তির জায়গাগুলো পরিষ্কার করে রাখা। এই জায়গাগুলো থেকে পুলিশ বাহিনীকে জায়গায় আনতে হবে, যেন তারা অনুধাবন করতে পারেন তারা এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ। আইন শৃঙ্খলা বলতে আরও অনেকগুলো সংস্থা কাজ করে, পুলিশ বাহিনী তার একটি অংশ। অতএব তাদের সেই ডিউটি শেষে বা মামলা করলে তাদের যে অর্থ প্রদান করা হতো, একজন পুলিশ কর্মকর্তার নিয়োগই হয়েছে ওই দায়িত্ব নিয়েই, তিনি মামলা তদন্ত করবেন। তার পিছনে যে খরচ, তার জন্য সেটা সরকার আলাদাভাবে বহন করে, কিন্তু আর্থিকভাবে একটি মামলা হলেই হাজার হাজার টাকা তুলে নিয়ে আসে তদন্তের নামে। যাক আর না যাক, মোবাইল করে ডেকে নিয়ে আসে, সব কিছু শোনার পরেও তার দিন শেষে কয়েক হাজার টাকা বিল, টিএডিএ বিল, টেভিন বিল, বিভিন্ন ঝুঁকি নেওয়ার জন্যই তো তার এই চাকরি, আলাদা পোশাক। সরকার পিছন থেকে তাকে সরকারিভাবে চিহ্নিত করছে, প্রকাশ করছে, তাকে আইডি দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এইগুলোই তো তার সরকারি সাপোর্ট। সিকিউরিটি কী জিনিস? তার জীবনের ঝুঁকি কেন আসবে? জীবনের ঝুঁকি সে যদি নিজেই শত্রু তৈরি করেন, তিনি যদি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন, মাদকের সাথে সরাসরি বহু পুলিশ এখনও জড়িত আছে, তারা নিজেরা এজেন্ট তৈরি করে মাদক ব্যবসা করছে, তো সেই টাকা নিয়ে ভাগাভাগি হলে তার উপরে তো আক্রমণ হতেই পারে। সেই জন্য তাকে বাঁচিয়ে রাখবার জন্য সরকার কি তার ঝুঁকি অ্যালাউন্স দেবে নাকি? জায়গাগুলো খুব ছোট ছোট, অথচ এই ছোট মিলেই একটি বৃহত্তর মনোভাবের জায়গা তৈরি হয়। সেনাবাহিনীর সদস্যদের ভিতরে পুলিশের অনেকটা এই অন্তর্দ্বন্দ্ব আছে, ক্ষোভ আছে। যে কোনো রাস্তাঘাটে পুলিশ সে ডিউটির অবস্থায় যদি কোনো সেনার সদস্যদের, একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিচে একজন সৈনিকও যদি তাদের সামনে পড়ে, তাহলে তারা যে কোনোভাবেই সেনা সদস্যকে বিপদগ্রস্ত করতে একবার বিচলিত হয়ে পড়ে। এটার কারণই হলো পুলিশকে এতটা অধিকার দেওয়া হয়েছে যে তারা যা ইচ্ছে তাই যখন তখন যে কাউকে হেনস্থা করতে পারে। এই সুযোগগুলো যে কোনো বাহিনীকে মানসিকভাবে অত্যন্ত ক্ষুণ্ণ করে ফেলা হয়েছে, যার জন্য এই আন্তঃবাহিনীর যে অভ্যন্তরীণ মানসিক দ্বন্দ্বে চরম আকার ধারণ করেছে।
এই জায়গাটা নিরসনের জন্য পুলিশের বেসিক নির্ধারণ, রেশনিং সিস্টেম, ডিউটির পরে আনসিন মানের বিতরণ, এগুলোকে খুব ধীরে সুস্থে গবেষণার বিষয়, পর্যবেক্ষণের বিষয় করে নিয়ে এসে রাষ্ট্র যন্ত্র যেন এদেরকে এই জায়গাগুলো থেকে আস্তে 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 সরিয়ে নিয়ে আসা হয়। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকবে, বাইরের দেশের সাথে যুদ্ধ পরিস্থিতি হলে তারা মাঠে নামার কথা, আর তারা অভ্যন্তরীণ ট্রেনিংয়ে নিয়ে ব্যস্ত থাকার কথা, কিন্তু তাদেরকে নিয়ে হিল ট্যাক্সে অতিরিক্ত ডিউটি করানো হচ্ছে। কিন্তু সেখানে হিল অ্যালাউন্স একসময় ছিল, এখন নাই, বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের রেশনিং সিস্টেম স্তব্ধ করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় তাদেরকে রাষ্ট্র কাজে ব্যবহার করছে, কিন্তু তাদের অতিরিক্ত অর্থ দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সেইটা সেনাবাহিনীকে বন্ধ করে দিয়ে, সেনাবাহিনীকে অফ করে রেখে পুলিশকে দেওয়া হয়েছে। কারণ সরকার পুলিশের হাতের লাঠি, পুলিশ সরকারের হাতের লাঠি হিসাবে জনগণকে নিষ্পেষিত করছে। সরকারের হাতের চাবুক হয়ে পুলিশ জনগণের পিঠে তাদের বুটের ছাপ এঁকে দিচ্ছে। এই যে দমন পীড়নের একটি বাহিনী গঠিত হয়েছে, এদের চৈতনিকভাবেই, মানসিকভাবেই, চেতনাবোধের জায়গা থেকেই এরা এইভাবেই নিজেদেরকে জেনেটিক্যালি ভাবতে শুরু করেছে যে সরকারের যত অপকর্ম প্রতিষ্ঠিত করতেই তাদের এই বাহিনী। অতএব সেই জায়গা থেকে ফিরিয়ে এনে সুশৃঙ্খল বাহিনী হিসাবে রাষ্ট্রের সেবকের জায়গায় আনতে যেসব পদক্ষেপগুলো, আর হলো আর্থিক জায়গাগুলো, তাদেরকে যে বাড়তি সুযোগ ছিল সেটার থেকে নামিয়ে জায়গায় আনতে হবে। তাদেরকে বোঝাইতে হবে তুমি চাকরিজীবী এবং সরকারি চাকরিজীবী এবং পুলিশ, তুমি অত্যাচারী যে কোনো স্বৈরা শাসকের ধারক বাহক লাঠি কোনো বাহিনীর সদস্য নাও, তুমি চাকরি করো জনগণের জন্য। এই জায়গাটা আনতে হলে তাকে এই সব জায়গাগুলো থেকে মানসিকভাবে তাকে বিরত রাখতেই এই জায়গাগুলো হাত দিতে হবে। ঠিক তেমনি অন্য বাহিনীগুলো, সশস্ত্র বাহিনীর অন্য যে বিভাগগুলো রয়েছে তাদেরকেও মানসিকভাবে এইটাই বোঝানো যে সবাই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, সবাই এক একটি সংস্থার প্রতিনিধিত্ব করে এবং সবার সুযোগ সুবিধা কাউকে বাড়তি দিয়ে অতিরিক্ত মর্যাদায় উন্নীত করা রাষ্ট্র পছন্দ করে না, বা করেনি, বা করবেও না। এই জায়গাগুলো মোটিভেশনের মাধ্যমে বোঝানো প্রয়োজন এবং আর্থিক খাতগুলো বেছে সেই জায়গাগুলোর সমন্বয়ের প্রয়োজন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সাহেব অনেক জায়গায় হাত দিচ্ছেন, পুলিশদেরকে নিয়েও এই জায়গাটাতে হাত দেবেন এবং এই বাহিনীটিকে জায়গায় আনতে অনেক উচ্চ মর্গে তাদের অবস্থান, এখনও তাদের উদ্ধতপূর্ণ আচরণ, তাদের সেই পা চালানো, হাত চালানো, তাদের কথাবার্তা, রং ঢং এখনও রয়ে গেছে সেই আমলিগের কায়দার ভিতরে। যারা এখনও পুলিশের বিভিন্ন দায়িত্বে আছে তাদের এখনও পুলিশ লাইনে, পুলিশের হাতে জনগণ নিপীড়িত হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এবং সবচেয়ে নিকৃষ্ট মানের এটাই করে গেছে পুলিশ বাহিনী, তাদের কাছে যে কোনো নারী ধর্ষণ এতটা বৈধতা দিয়েছিল সরকার যে সেটাও তাদের চাকরির একটি অংশ হিসাবে তারা ব্যবহার করে গেছে। অনেক জায়গা থেকে আসছে যে বিএনপি জামাতের অধিকতর 80-90% নেতারা যারা বন্দী ছিল তাদের স্ত্রীদেরকে বিভিন্ন কৌশলে পুলিশরা ধর্ষণ করে গেছে। কিন্তু সংসার ভাঙার ভয়ে, লাজ লজ্জায় শরমে এসব মহিলারা নীরবে এই অত্যাচারগুলো সহ্য করে গেছে। কিন্তু যে জাতির নারীর উপরে হস্তক্ষেপ হয়, নারীর উপরে নিপীড়িত হয়, কোনো ধর্মই, কোনো স্রষ্টাই সেটিকে যেমন প্রশ্রয় দেয় না, তেমনি ওই নারীর অভিভাবকগণ, স্বামীগণ, পিতাগণ, ভাইয়েরা, এই যে 4 ভাই মিলে একজন ধর্ষককে হত্যা করেছে, এই জায়গাগুলো বুঝতে হবে। পুলিশের উপরে জনগণ কেন এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছিল, এই জায়গাগুলো কেন, এগুলো সাইকোলজিক্যাল ব্যাপারগুলো গবেষণার প্রয়োজন। পুলিশ নারীদের উপরে এতটা আসক্ত হয়ে পড়েছিল যে পুরা জাতি, পুরা সমগ্র পুরুষ জাতি পুলিশের উপরে বড় ধরনের একটি রোলার মেশিন হয়ে উঠে পড়েছিল পুলিশের উপরে। পুলিশ বাহিনীকে বুঝতে হবে তাদেরকে এমন একটি পরিবেশ, অভ্যন্তরীণ সংস্থাভিত্তিক পরিবেশ গঠন করা উচিত যা তাদের বিহেভিয়ার, তাদের চরিত্রগত অনৈতিক জায়গাগুলো থেকে ফিরে আসা উচিত, যেন জাতি তাদের শত্রুতে পরিণত না হয়।
পুরা একটি দেশ যেন পুরা একটি সংস্থার বিরোধিতার জায়গাগুলো উন্মোচিত না করে দেয় পুরা পৃথিবীর সামনে, তাহলে হয়তো এই সংস্থাটি একেবারে পুনরায় ভেঙে আবার পুনর্গঠিত করার বিবেচনা করবে রাষ্ট্র। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।